মিথ্যে, সত্যি নয়, সত্যি নয়। বুড়ার চোখে জল। হ্যাঁ হ্যাঁ, বুড়ার চোখে জল। সে বললে, বুড়া চোখের জল টলমল করছিল, তবুও বুড়ার মুখে হাসি ফুটে উঠল। বুড়া বলল, বল বুড়ি, কি বলছো বলো? মরণ ভারী সুন্দর। বুড়া হাসতে লাগলো। চোখের জল টপ টপ করে ঝরে পড়ল বুড়ির কপালের ওপর। বুড়া মুছিয়ে দিতে গেল সে জল। বুড়ি বলল, না থাক। শুরু করছি আজকের গল্প, শেষ কথা। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। লাট ভরতপুর, পরগনে পূর্ব চক। সম্পত্তিটা খুব বড় সম্পত্তি। গাছের পাতা কুলোর মতো, চাল ঢেকির মতো, ঘষা হরিচন্দনের মতো মোলাম মাটি। গায়ে মাখলে গা জুড়িয়ে যায়। ফসলের বীজ পড়বার অপেক্ষা। দেখতে দেখতে ফসল ভরে যায় মাঠ। তাছাড়া ভরতপুরে না পাওয়া যায় কি? সোনা সম্পত্তি কথাটাও কথার কথা নয়। আগে লোকে নদীর বালি থেকে সোনার দানা বার করত। মাটির তলায় সত্যিই সোনা আছে। প্রজারা সব বেকুবের দল। চাষ করে, খায়, মার খেয়ে হাসে, বলে কি আমার পরনে ঠেঁটি কাপড়, কপালে তিলক কাটা, গলায় তুলসী মালার কণ্ঠি, কালো রং। এ থেকেই বেকুবত্ব প্রমাণ হয়ে যায়। চাষ করে যায়। চাষির দল সব। জমিদার পক্ষ বলে, চাষা। আগে ক্ষেত দিত, চাষ করতো, তামাক টানতো, পুজো অর্চনা করতো, ঘুমোতো। এখন আর সে কাল নাই। কলি বোধহয় 4 পো পুরা হয়ে উঠেছে। তারই ফলে আজকাল আতপেটার খায়, রোগে হাঁপায়, কোনো রকমে চাষ করে। ভগবানকে কেউ কেউ ডাকে, কেউ ডাকে না। অর্থাৎ কেউ কাঁদে, কেউ বসে বসে দাঁত খিচোয়। পদ্মাপাড়ের সাউ মশাইরা এখন ভরতপুরের জমিদার। আগে ছিল মঙ্গলকোটার মিয়াদের জমিদারি। সাউ মশাইরা তখন এখানে ব্যবসা করতে এসেছিলেন। মিয়াদের ঘরোয়া ঝগড়া বাঁধলে এক পক্ষ সাউদের কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন। ধার সহস্র ধারায় বাড়ে। ধার সহস্র ধারায় যখন বাড়ে, তখন কি আর রক্ষা থাকে? তারপর এই যে চাষি প্রজাদের মাতব্বর, তারা সেকালে মামলায় প্রায় সবাই সাক্ষী দিয়েছিল এই সাউদের তরফে। যাক, ওসব কথা। তবে এখন ওরা নিজেদের গালে, ও কথাও থাক। পুরনো কাসুন্দি ঘেটে লাভ নাই। বিস্তারিত বলতে গেলে পুঁথি বেড়ে যাবে। একেবারে হালের কথাই ভালো। পদ্মাপাড়ের সাউমশাইরা এখন জমিদার। গায়ে গায়ে কাছারি, কাছারিতে কাছারিতে নায়েব, বড় কাছারিতে বড় নায়েব। এছাড়া পদ্মাপাড় নিজের দেশ থেকে আমদানি করা পাইকের দল এনে পাকা পোক্ত বন্দোবস্ত করে ফেলেছেন সাউমশাইরা। এছাড়াও সাউমশাইদের জ্ঞাতি গোষ্ঠীর অনেকে এসে বহু দোকানদানি খুলে ফলাও ব্যবসা বেঁধে বসেছেন। অনেক কলকারখানাও বসিয়েছেন। এখানকার অনেক লোক আজকাল কলেও খাটে। এইসব লোকরাও কেউ বা দাঁত খিচোয়, কেউ বা কাঁদে। তা কাঁদুক আর দাঁত খিচুক, দিন চলছিল ভালোই মন্দতে। জমিদারের কর্মচারীদের সঙ্গে গাছের মালিকানি নিয়ে ঝগড়া করে,
জমির সত্ত্ব নিয়ে আপত্তি জানিয়ে পাইকদের খোরাকি রোজ প্রভৃতি নিয়ে না করে সাউ দোকানদারদের সঙ্গে নুনের তেল, তেলের দর, কাপড়ের দর থেকে বাকচাতুরি করে কলকারখানার মজুরি নিয়ে বিসম্বাদ করে নানা টক ঝকের মধ্যে দিয়ে দিন চলছিল একরকম করে। ঘানির চারিপাশে চোখ ঢাকা বলদের শিং নেড়ে পাক খাওয়ার মতোই সবই চলছিল। তেলও বের হচ্ছিল, সে নিচ্ছিল কলু, আর খোলও হচ্ছিল, তা খাচ্ছিল বলদে। হঠাৎ ভূমিকম্পে নড়ে ওঠার মতো সব নড়ে উঠল। ভয়ানক কাণ্ড বেঁধে গেল। সাউ জমিদার মশাইদের সঙ্গে হলদিবাড়ির সাঁই জমিদারদের সীমানা নিয়ে ফৌজদারি বেঁধে গেল। বেমক্কা ফৌজদারি, বলা নাই, কওয়া নাই, নোটিশ নাই, পত্র নাই। সাইবাবুদের পাইকদের দল হঠাৎ বন বাদার ভেঙে লাঠি, সোটা, সরকি, বল্লম নিয়ে ভরতপুরের পাশে লাট ধর্মপুরে চড়াও হলো। কাছারিতে ঢুকে মারধর, খুন জখম করে দখল করে নিল সব। সাউবাবুদের দল এসে ভরতপুরের কাছারিতে ঢুকলো। শুধু তাই নয়, সাইদের লোকজনদের ব্যাপার দেখে ভরতপুর সম্বন্ধেও চিন্তার কারণ ঘটে গেল। লাঠি সোটায় তেল মাখিয়ে তলোয়ারের শান দিয়ে এমন তোড়জোড় আরম্ভ করলে যে ভরতপুরে ঢুকেও যে তারা শেষ পর্যন্ত একটা হাঙ্গামা বাঁধাতে পারে, এতে আর কারো সন্দেহ রইল না। চারিদিকে হইচই পড়ে গেল। ভরতপুরের কাছারিতে সাজো সাজো রব উঠল। চাষিদের দল সব চমকে উঠল। দুই লড়াইয়ের ষাঁড়ের পায়ের তলায় উলু ঘাসের মতো দশা তাদের। তারা সব চঞ্চল হয়ে উঠল। বুড়া লালমোহন পাণ্ডে ভরতপুরের চাষিদের চাই, খাটো করে চুল ছাঁটা, দাঁতগুলো সব পড়ে গেছে। আস্তে আস্তে কথা বলে, মিষ্টি মিষ্টি হাসে। বুড়া ভাবনায় মাথায় হাত বুলোতে লাগলো। দলে দলে ভরতপুর লাটের লোকেরা এসে বুড়োকে ঘিরে বসল। সসম্মানে হাত জোড় করে বুড়া ফোকলা দাঁতে মায়ের কোলে শিশুরা যে হাসি হাসে, আপনার বাপ বুড়ো ভাই বোনদের দেখে সেই হাসি হেসে বললে, আসুন পঞ্চ। সকলে বসে গেল। তারপর বললে শুধু একটি কথা, কর্তা। ওই একটি কথাতেই সব ওদের বলা হয়ে গেল। কর্তাও সব বুঝে নিল। বুড়ার সুখেও হাসি, দুঃখেও হাসি, ভাবনাতেও হাসি। বুড়া ভাবতে ভাবতে হাসতে লাগলো। গৌরপুরের একজনা বললে, সাউবাবুরা আমাদের জমির মালিকানা মানছে নাই, আমরা কেনে ছাড়ব সুবিধে। সাউয়েরাও জমিদার, সাইয়েরাও জমিদার। তা সাইয়েরা যদি আমাদের জমির মালিকানি মানে, তবে ওনাদের হই সাক্ষী দাও না কর্তা। বুড়ো ঘাড় নাড়তে লাগলো। পাপ হবে। একজনা বললে, তবে আমরাও জুটে পুটে লাগাই ফৌজদারি, এসো। বুড়া ঘাড় নাড়লে। কেনে ভয় লাগছে নাকি? এক ছোকরা রুখে উঠল। বুড়া হাসলে। সে হাসির সামনে ছোকরা এতটুকু হয়ে গেল। বুড়া হেসে বললে, ভয় নয় রে ভাই, পাপ হবে। তবে তবে কি করবে বলো? কিসে পাপ হয় না তাই বলো। দাঁড়া রে ভাই, মনকে শুধাই। মন শুধাক ভগবানকে, তবে তো। রতনলাল বললে, যা হয় চটপট করে ফেলো কর্তা। তুমি যা বলবে তাই করব আমি। বুড়া হাসলে। রতনের ওপর অনেক ভরসা, ভারী ভালো ছোকরা, আর তেমনই কি সাহস। ঠুক করে বুড়া কাছারিতে এসে বলল, রাম রাম গো লাইভ মশাই। কে? লালমোহন? এসো এসো। হ্যাঁ এলাম একবার। এলাম টেলাম নয়, লেগে যাও।
সব কোমর বেঁধে লেগে যাও একবার। সাই বেটাদের একবার মেরে বেচ পাট করে দিতে হবে, একাধার থেকে কেটে ফেলতে হবে। বুড়া হাসলে। কি যে বলেন লাইভ মশাই? কেন? ওই কেটে ফেলালে রক্ত পড়বে না যে গো? মরে যাবে যে লোকগুলান, পাপ হবে যে। বুড়ার চোখ দিয়ে জল পড়তে লাগলো। নায়েবের পা থেকে মাথা পর্যন্ত জ্বলে গেল বুড়ার এই ভণ্ডামি দেখে। তবুও লোকটা খাতিরের লোক, তাই রাগ করেও ভদ্রভাবে বললে, বুঝেছি, ওদের রক্ত দেখে তোমার চোখে জল আসছে, বুঝতে পারছি সব। বলে খসখস করে কয়েক ছত্র লিখে আবার বললে, আর আমাদের পাইকদের যে খুন জখম করেছে, রক্তে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে, তার বেলায়? বুড়ার ঠোঁট থরথর করে কাঁপতে লাগলো, চোখের জল দ্বিগুণ হয়ে গেল। হে ভগবান! সে কথা শুনে ইস্তক কাঁদছি লায়েব বাবু। হায় হায়, কত লাগলো তাদের ভাবেন দেখি সে চোটগুলান। মনে হয় আমারই বুকে পড়ল গো। নায়েব তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। লোকটা ভণ্ড পাষণ্ড না সত্যই সাধু? ভেড়ার শিঙে ধাক্কা লাগলে নাকি হীরের ধারও ভেঙে যায়, ঠিক তেমনি নায়েবের ইস্পাতের ভ্রমরের পাক দেওয়া শক্ত ধারালো বুদ্ধিও বুড়ার ভোঁতা বুদ্ধির ঘরের দরজায় ঠিক গর্ত করতে পারছে না। অনেকক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে নায়েব বললে, তাহলে তাহলে কি করতে হবে শুনি? তাই তো বলছি গো আপনাকে। চোখের জলের মধ্যেই আবার বুড়ার হাসি ফুটে উঠল। কি বলছো? বলছি, আমাদের জমির মালিকানটা মেনে নাও তোমরা। সব পাইক বরকন্দাজ নিয়ে তফাৎ হয়ে যাক। দেখো সাইদের আমরা রুখে দিই। রুখে দেবে? ফৌজদারি কি বোঝো তোমরা? চাষ করো, খাও, লাঠি ধরতে জানো, সড়কি চালাতে জানো? বুড়া হাসলে। হাসছ যে? আপনার কথা শুনে হাসছি গো। আমরা লাঠি সড়কি ধরবই নাই যে। তাহলে কি করে রুখবে? ওরা আসবে, আমরা পিঠ পেতে দাঁড়াবো। লাও, মারো লাঠি, বুক পেতে দিব, চালাও সড়কি। আমাদের রক্ত পড়বে, মাটি লাল হয়ে যাবে, আমরা মরবো। তখন উহাদের আক্কেল হবে, বুকগুলান টন টন করবে, চোখে জল আসবে, ভগবান জ্ঞান দিবে, ওরা লাজ মেনে ফিরে যাবে। নায়েব হা হা করে হেসে উঠল। এই তোমার বুদ্ধি! বুড়া কিন্তু আশ্চর্য, সে এতটুকু অপ্রতিভ হলো না। তার দন্তহীন মুখে সে আশ্চর্য ছেলে মানুষই হাসি ফুটে উঠল। হয় গো হয়, আমার মন শোধালে যে ভগবানকে। ভগবান যে বললে গো, আপন কাদের মন যে ভগবানকে কিছু শুধায় না গো। না হলে বুঝতে পারতে আমার কথা। যেমন দেবা তেমনই দেবী। বুড়ার বুড়িটি ঠিক খ্যাপার খেপির মতো। সমস্ত শুনে সে ভয়ানক চিন্তিত হয়ে পড়ল। চিন্তাটা তার বুড়ার মতোই সাউ নায়েবের জন্য চিন্তা। এ তো সহজ কথা, সোজা কথা, ওরা কেনে বুঝতে লাগছে। হ্যাঁ গো বুড়া, সেই তো বুড়ি। তবে কি হবে, কি করবে তুমি? আমি? অনেক ভেবে বুড়া হাসলে। হ্যাঁ হয়েছে, ঠিক হয়েছে। কি? আমি মরব। মরবে? হ্যাঁ আমি মরব।
আমি যদি মরি তবে তখন উহারা মনে দুঃখ পাবে, ভগবান জ্ঞান দিবে, তখন আমাদের কথা ঠিক উহাদের সমঝে আসবে। বুড়ি কিছুক্ষণ ভাবলে, ভেবে সে খুশি হয়ে উঠল। হেসে বারবার ঘাড় নেড়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ তুমি, বলে নাই? হেসে বুড়া বুড়ির দিকে তাকালে, হ্যাঁ তাই করো, তুমি মরো, মরে উহা দিকে বুঝায় দাও। বাইরে থেকে ডাকলে রতনলাল, কর্তা বেটা আয় রে বেটা আয়। লালমোহনের মুখ হাসিতে ভরে উঠল। রতনলাল এসে দাঁড়ালো হাসি মুখে, বললে, সব এসে দাঁড়িয়ে আছে কর্তা, কি হলো, কি করব তাই বলো। রতন যেন আগুনের শিখার মতো জ্বলছে। বুড়া বাইরে এসে জোর হাত করে বললে, নম পঞ্চ। তার আগেই কিন্তু একটা গন্ডগোল ঘটে গেল। সাউবাবুদের পাইক বরকন্দাজ এসে সব ঘিরে দাঁড়ালো। সাউবাবুদের সদর নায়েব চারু শীল, জাঁদরাল নায়েব, সে কারো তোয়াক্কা রাখে না। সে এখানকার নায়েবকে হুকুম পাঠিয়েছে, পাগলাটাকে পাকড়ে আটকে রাখো। শুধু পাগলা নয়, রতনলাল ততনলাল চালা চামুন্ডা তামাম আদমি আটক করো, বিলকুল। বুড়া হেসে বললে, চলো। রতনলাল প্রভৃতি চালাদের দিকেও চেয়ে বলল, চলো বেটা লোক। বুড়ি একগাল হেসে এগিয়ে এসে বলল, আমি? সাউবাবুদের লোক বলে, হ্যাঁ হ্যাঁ সে হুকুমও আছে। বুড়ি বললে, দাঁড়া বাবা, জেরা সে সবুর করো বেটা। বুড়ার কৌপিন, আমার কাপড় আর সেই লোটাটা নিয়ে নি। ওই লোটাটাতে জল না খেলে আমার তিয়াস মেটে না। বুড়া হেসে ঘাড় নাড়ে, হাজার হলেও মেয়ে লোক কিনা, লোটার মায়া ছাড়তে পারে না। সাউবাবুরা বুড়াকে আটক করলেও খুব যত্ন করেই রাখলে, সেদিক দিয়ে তারা এতটুকু কসুর রাখলে না। বুড়া কিন্তু সেই বুড়া, আটকের মধ্যে থেকেও হাসে, ভগবানকে ডাকে আর ভাবে, মনে মনে বলে, ভগবান আমার মনকে বলে দাও কি করব, মরব, আমি মরলে উহারা দুঃখ পাবে, তুমি উহাদিকে জ্ঞান দিবে। বুড়ি আটকের মধ্যে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। বুড়ার খাবারটি করে, বিছানা মানে কম্বলটি ঝাড়ে, লোটাটি ঝকঝক করে রাখে। তার যেন এই অবস্থাটা খানিকটা ভালোই লাগে। বুড়াকে অনেকটা কাছে পেয়েছে। বাইরে তো বুড়ার হাজার কাজ, এক লহমায় ফুরসত হয় না দুটি কথা বলার, এক লহমার ফুরসত হয় না দুটা কথা বলবার, ঘরোয়া কথা বলবার। সব কথাই তার ভরতপুরের কথা, নয়তো মানুষের কথা। আজ এখান কাল সেখান, এ আসছে সে আসছে, লোকজনেই বুড়াকে ঘিরে দেয়। এখানে বুড়ার অনেকটা কাছে আসতে পেরেছে সে, কিন্তু কয়েকদিন পরেই বুড়ির ভুল ভেঙে গেল। বুড়া সেই বুড়া, লোকের ভিড় নাই, কিন্তু বুড়ার মাথায় ভাবনার ভিড় এতটুকু কমে নাই। লোকে বাইরে বলতো বুড়াটি পাথর, বুড়ির মনে হয় কথাটি মিথ্যা নয়। সে বলে, বুড়া, ও বুড়ার দিকে তাকায়, বুড়ির মনে হয় বুড়া তার দিকে চেয়ে নাই, চেয়ে আছে ওই ওই কোন দিক দিগন্তরে, অনেক দূরে, সেই পাহাড়ের মাথায় আছে যে ঠাকুরের মন্দির, সেই মন্দিরের চূড়ার দিকে। কি ভাবছো? ভাবছে। বুড়া হাসে। হেসো না বুড়া, এই হাসিটি তোমার ভালো লাগছে নাই আমার। হুঁ। ছোট্ট একটা হুঁ বলে বুড়া চুপ করে যায়। ভয়ে বিস্ময়ে অবাক হয়ে যায় বুড়ি। সঙ্গে সঙ্গে মনে মনে বলে, ভগবান বুড়াকে বাঁচিয়ে রাখো, না হলে এত ভাবনা ভাববে কে। হঠাৎ একদিন বুড়া বললে, আমি মরব।
বুড়ির বুকটা যেন ফেটে যাবার উপক্রম হলো, কিন্তু সে কথা তো মুখ ফুটে বলবার উপায় নাই। বুড়া তাহলে এমন হাসি হেসে শুধু বলবে, ছি, তাতেই বুড়ি মরমে মরে যাবে। সে শুধু বললে, কেনে বুড়া, মরবে কেনে? মরবো। সাহাবাবুরা বলেছে আমি বাইরের লোকগুলিকে বলে এসেছিলাম ফৌজদারি দাঙ্গা করতে। বাইরের লোকগুলির সঙ্গে বাবুদের পাইকের মারপিট হয়ে গিয়েছে। আমাদের লোকগুলা ওদিকে মেরেছে, অনেক ক্ষতি করেছে। বাবুরা বলছে এসব আমার শিক্ষা। রতনলাল বললে, তার লেগে তো কর্তা, বাবুদের পাইকরা লোকদেরও খুব মার দিয়েছে। বুড়া ঘাড় নেড়ে হাসলে, বললে, শুধু তাই লয় রতন, আমাদের লোকেরা মারলে যখন, তখন লোকদের পাপ হলো। আমি মরে ভগবানকে বলবো, ভগবান তুমি পাপটি ক্ষমা করো। শুধু আমাদের পাপ লয়, ওই পাইকদের পাপও ক্ষমা করো। আর কি কর্তা? বুড়া হাসলে, তবে তো ওরা বুঝবে আমি পাপি লই। বুড়া মরণপণ করে বসে, খায় না, দায় না, চুপ করে পড়ে থাকে। বুড়ির কথাবার্তা সব ফুরিয়ে গিয়েছে যেন। সে চুপ করে বসে চেয়ে থাকে। বুড়া তার হারিয়ে গেল, তার দিকে একবার ফিরে চাই, বড় ফুরসত নাই। কান্না, লজ্জা, বুড়ির কাঁদবার উপায় নাই। আটকখানার বাইরে হইচই ওঠে, ভগবান আমাদের কর্তাকে বাঁচিয়ে দাও। রতনলাল আর সব চেলারা যেন উদাস হয়ে গিয়েছে। বুড়ি আর থাকতে পারে না। সে বুড়াকে কিছু বলতে সাহস করে না। সে ভগবানকে মনে মনে ডাকে, বলে, বুড়াকে বাঁচাও দেবতা, এতগুলি লোকের মুখের দিকে চাও, আমার মুখের দিকে চাও। বুড়ির মনে হয় বুড়ার চেয়ে ভগবানেরও মন নরম। বুড়ির মনে হয় ভগবান যেন হাসছেন। বুড়া সত্যি মরে না। মরণের সব লক্ষণই হয়েছিল। সাহুবাবুরা বড় বদ্যিও পাঠিয়েছিল। তারাও বলেছিল আমাদের অসাধ্য, না খেলে মানুষ বাঁচে না, বাঁচতে পারে না। তবু বুড়া বাঁচে। আশ্চর্য বুড়া! সব সময়ের মধ্যে একটি বারও তার মুখের সেই খোকার ঠোঁটের হাসির মতো হাসি মিলিয়ে যায় নাই। ধীরে ধীরে সব মরণ লক্ষণ মিলিয়ে গেল। চোখের ঘোলা রং ঘুচে গিয়ে সাদা পদ্মের পাপড়ির আভা ফুটে উঠল। মুখের রং ফুটে উঠল মায়ের কোলের ছেলের মুখের মতো ঝকমকে রেশ। বুড়া বললে, আমি বাঁচলাম। ভগবান আমার মনকে বললে, তোর পাপ নাই। বুড়ির মুখে হাসি ফুটে উঠল। সে বললে, বুড়া, আমি এইবার মরব। কেনে? আমার শরীর খারাপ লাগছে। আর কি? বুড়ি কিন্তু কিছুতেই সে কথা বলল না, শুধু হাসলে। বুড়ি সত্যই মারা গেল। জ্বর হলো সামান্য, সে জ্বরেই মারা গেল। মরবার সময় এক দৃষ্টে সে চেয়েছিল বুড়ার মুখের দিকে। পাথরের বুড়া, লোকে মিথ্যে বলে না। হঠাৎ বুড়ির মনে হলো লোকের কথা মিথ্যে, মিথ্যে, সত্যি নয়, সত্যি নয়। বুড়ার চোখে জল। হ্যাঁ হ্যাঁ, বুড়ার চোখে জল। সে বললে, বুড়া? চোখের জল টলমল করছিল, তবুও বুড়ার মুখে হাসি ফুটে উঠল। বুড়া বলল, বল বুড়ি, কি বলছো বলো? মরণ ভারী সুন্দর। বুড়া হাসতে লাগলো। চোখের জল টপ টপ করে ঝরে পড়ল বুড়ির কপালের ওপর। বুড়া মুছিয়ে দিতে গেল সে জল। বুড়ি বলল, না থাক,